ভাবুন তো একবার, বেলজিয়ামের ব্রাসেলস, ইউরোপীয় ইউনিয়নের একদম ক্ষমতার কেন্দ্র। বাইরে তখন ঝিরঝির করে বরফ পড়ছে, পুরো শহরটা সাদা চাদরে ঢেকে যাচ্ছে। কিন্তু ভেতরে ইউরোপের বড় বড় কূটনীতিকদের রক্ত জমে যাচ্ছে অন্য এক আতঙ্কে, এক অদৃশ্য ভয়, যা বাইরের ওই বরফ শীতল আবহাওয়ার চেয়েও অনেক বেশি ঠান্ডা। ব্যাপারটা হলো, তারা যে দুনিয়াটাকে চিনতেন, যে নিয়মকানুন দেখে বড় হয়েছেন, সেটা আর আগের মতো নেই। আন্তর্জাতিক আইন, বড় বড় চুক্তি, মানবাধিকারের কথা, এসবের যুগ যেন শেষ। নতুন দুনিয়ার নিয়ম এখন একটাই, আর সেটা হলো একজনের ইচ্ছা। আর সেই ইচ্ছার কাছে বাকি সবকিছুই তুচ্ছ হয়ে গেছে। কিন্তু দেখুন, পরিস্থিতি তো সবসময়ই এমন ছিল না। এই যে আটলান্টিকের দুই পারের জোট, মানে ইউরোপ আর আমেরিকার সম্পর্ক, এর ভিত্তি তৈরি হয়েছিল প্রায় ৮০ বছর আগে। আর শুরুটা হয়েছিল একটা ভাষণ দিয়ে, যে ভাষণটা আমেরিকার বহু বছরের পুরনো নীতিকেই একেবারে বদলে দিয়েছিল। দিনটা ছিল ১৯৪৭ সালের ১২ই মার্চ। আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান মাত্র ১৮ মিনিটের একটা ভাষণ দিলেন, আর ওই ১৮ মিনিটে আমেরিকার শত শত বছরের একলা চলার নীতিকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। তিনি কথা দিলেন, সোভিয়েত ইউনিয়ন যদি ইউরোপের দিকে হাত বাড়ায় তাহলে আমেরিকা এসে রক্ষা করবে। আর এভাবেই জন্ম হলো এক অলিখিত চুক্তির, কিন্তু যা ছিল ইস্পাতের মতোই কঠিন। ডিলটা ছিল খুবই সোজা আর পরিষ্কার। আমেরিকা দেবে দুটো জিনিস, নিরাপত্তা আর টাকা। আর তার বদলে ইউরোপ দেবে একটাই জিনিস, নিঃশর্ত আনুগত্য, মানে আমেরিকার কথায় ওঠা বসা। আর ঠিক এই ভিত্তির উপরই কিন্তু দাঁড়িয়েছিল আজকের ন্যাটো, বিশ্বব্যাংক, এমনকি জাতিসংঘ পর্যন্ত। আর পশ্চিমারা খুব গর্ব করে এই সিস্টেমটাকেই বলতো রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার, বা নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা। কিন্তু ৮০ বছর ধরে যা ছিল একটা পাথরের মতো সত্যি, সেই বিশ্বাসেই এখন বড়সড় একটা ফাটল ধরেছে। ইউরোপের নেতারা হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, যাকে তারা এতদিন বন্ধু আর রক্ষাকর্তা ভেবে এসেছেন, সে আর বন্ধু নেই, উল্টে এক অচেনা শত্রু হয়ে সামনে দাঁড়িয়েছে। ঘটনাটা হলো, হোয়াইট হাউস থেকে আমেরিকার নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা এনএসএস পাবলিশ হলো। কিন্তু আসল মেসেজটা ছিল টেক্সটের ভেতরে না, দুটো ইনভার্টেড কমার ভেতরে। রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার কথাটার আগে তারা জুড়ে দিয়েছে সো কল্ড বা তথাকথিত শব্দটা। দেখুন, ডিপ্লোমেসির ভাষায় এর চেয়ে বড় অপমান আর কিচ্ছু হতে পারে না। আমেরিকা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সিস্টেমের ওপর ইউরোপ এতদিন ভরসা করেছিল, সেটা এখন একটা হাসির খোরাক ছাড়া আর কিচ্ছু না। এর ঠিক কয়েক মাস আগেই মিউনিকে দাঁড়িয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যা করলেন, তাকে বলা যায় সরাসরি ইউরোপের বুকে ছুরি চালানো। তিনি বললেন, ইউরোপের আসল শত্রু রাশিয়া নয়, আসল শত্রু লুকিয়ে আছে ইউরোপের ভেতরেই, তাদের উদারপন্থী সরকার, তাদের ফ্রি মিডিয়া, তাদের মানবাধিকারের ধারণা। বুঝতেই পারছেন, এই কথাগুলো বলা হয়েছিল ইউরোপের নিজেদের মধ্যেকার বিভেদকে আরও উস্কে দেওয়ার জন্য। এটা ছিল একরকম আমেরিকার পক্ষ থেকে ইউরোপের বিরুদ্ধে একটা আদর্শিক যুদ্ধ ঘোষণার মতোই। তো এই যে নতুন চিন্তাভাবনা, এটা কিন্তু শুধু কথার কথা ছিল না, এর আসল প্রয়োগ ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। এতটাই ভয়ঙ্কর যে মনে হচ্ছিল আন্তর্জাতিক আইনের বইয়ের পাতাগুলো যেন ছিঁড়ে ফেলা হচ্ছে এক এক করে। একটা দৃশ্য কল্পনা করুন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, গভীর রাত। হঠাৎ মার্কিন ডেল্টা ফোর্সের হেলিকপ্টার নামল একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টের প্রাসাদে, আর সেখান থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর তার স্ত্রীকে তুলে নিয়ে গেল। কোনো যুদ্ধ ঘোষণা নেই, কোনো কোর্টের ওয়ারেন্ট নেই, কিচ্ছু না। প্যারিস থেকে বার্লিন, ইউরোপের রাজধানীতে যখন এই খবরটা পৌঁছালো, সবাই ভয়ে একেবারে চুপ হয়ে গেল। আর এই অপারেশনের পেছনে ডোনাল্ড ট্রাম্পের যুক্তিটা শুনে তো ইউরোপের কূটনীতিকদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি সোজা বলে দিলেন, আমার আন্তর্জাতিক আইনের কোনো দরকার নেই। ব্যাস, এই একটা কথাই ইউরোপের ৮০ বছরের বিশ্বাসে একেবারে কুরুলের ঘা মারল। বিশ্লেষকরা বলছেন, এটাই হলো সেই জঙ্গল ল বা জঙ্গলের আইন, মানে যার শক্তি বেশি তারই কথা শেষ কথা। এরপর সামনে এলো গ্রিনল্যান্ডের বিষয়টা। ডেনমার্কের এই দ্বীপটা কিন্তু ন্যাটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিন্তু ট্রাম্পের কাছে এটা কোনো বন্ধুর দেশ নয়, এটা যেন একটা কেনাবেচার জমি, একটা রিয়েল স্টেট। তিনি আর সেখানে ঘাঁটি লিজ নিতে চান না, তিনি চান পুরো দ্বীপটার মালিকানা। কারণটা সহজ, চুক্তিপত্র তো ছিঁড়ে ফেলা যায়, কিন্তু জমির দলিল যার হাতে থাকে, আসল ক্ষমতাটা তারই। তো তাকে যখন জিজ্ঞেস করা হলো যে ফিনল্যান্ডের নিরাপত্তা বেশি জরুরি নাকি গ্রিনল্যান্ডের জমি, তিনি প্রশ্নটা সরাসরি এড়িয়ে গেলেন। আর এর মধ্য দিয়ে তিনি ইউরোপকে একটা পরিষ্কার হুমকি দিয়ে দিলেন, হয় গ্রিনল্যান্ড আমার হাতে তুলে দাও, না হলে ন্যাটোর যে নিরাপত্তার ছাতাটা তোমাদের মাথায় আছে সেটা আমি গুটিয়ে নেব। আর এই ঘটনার পরে
পরিষ্কার হয়ে গেল যে আমেরিকা আর গ্লোবাল কপ বা বিশ্বের পুলিশ নেই। সে এখন হয়ে উঠেছে এক গ্লোবাল ল্যান্ডলর্ড বা বিশ্ব জমিদার, যে তার বন্ধুদের আর পার্টনার হিসেবে দেখে না, দেখে ভাড়াটে হিসেবে। কিন্তু আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটা কিন্তু সামরিক নয়, বরং রাজনৈতিক। আমেরিকা এখন ইউরোপীয় ইউনিয়নকে বাইরে থেকে নয়, ভেতর থেকে ভেঙে ফেলার একটা লম্বা খেলায় নেমেছে। আমেরিকার যে নতুন জাতীয় নিরাপত্তা পলিসি, সেখানে পরিষ্কার করে বলা আছে যে ইউরোপকে কন্ট্রোলে আনতে হলে ইউরোপের দেশগুলোর ভেতরেই এতিরোপ তৈরি করতে হবে। মানে সোজা কথায় বলতে গেলে ওয়াশিংটন এখন ইউরোপের সেই সব রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট দেবে যারা খোদ ইউরোপীয় ইউনিয়নকেই ভেঙে ফেলতে চায়। আর ইউরোপের ভেতরে ট্রাম্পের এরকম বন্ধুর কিন্তু অভাব নেই। যেমন ধরুন ফ্রান্সের মেরিন লোপেন, ইতালির জর্জিয়া মেলনে, জার্মানির এএফটি পার্টি আর হাঙ্গেরির ভিক্টর ওরবান। এদের মধ্যে মিল কোথায়? এরা সবাই ব্রাসেলসের ক্ষমতার বিরুদ্ধে, আর ট্রাম্প এদেরকেই আসল দেশপ্রেমিক বলে সার্টিফিকেট দিচ্ছেন। কারণটা কি? কারণ এরা ইউরোপীয় ইউনিয়নের একতাকে ভেতর থেকে একেবারে নড়বড়ে করে দিচ্ছে। আর এই আদর্শের লড়াইয়ে এখন শুধু রাজনীতিবিদরাই নন, আমেরিকার টেক বিলিয়নিয়াররাও চোখ দিয়েছেন। ভাবুন, ইলন মাস্কের মতো প্রভাবশালী লোক যখন বলেন যে ইউরোপীয় ইউনিয়ন ভেঙে দেওয়া উচিত, তখন এটা আর একটা বিচ্ছিন্ন মতামত থাকে না। এটা প্রমাণ করে যে আমেরিকার সরকার আর কর্পোরেট শক্তি দুজনেই এক হয়ে ইউরোপের আজকের কাঠামোটাকেই ভাঙতে চাইছে। তাহলে প্রশ্ন হল, ইউরোপের ভবিষ্যৎটা কি? একদিকে রাশিয়ার চোখ রাঙানে, অন্যদিকে আমেরিকার পেছন থেকে ছুরি মারা, এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিভক্ত আর ভয় পাওয়া ইউরোপ। ন্যাটোকে অকেজো করার জন্য ট্রাম্প একটা দারুণ ফাঁদ পেতেছেন। তিনি বলছেন সব সদস্য দেশকে তাদের জিডিপির 5% ডিফেন্সে খরচ করতে হবে। এখন অর্থনৈতিকভাবে এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার, আর তিনি ভালো করেই জানেন যে ইউরোপ এটা করতে পারবে না। আর ঠিক তখনই তিনি অজুহাত দেখিয়ে বলতে পারবেন, দেখো তোমরা কথা রাখোনি, তাই আমেরিকাকেও আর তোমাদের রক্ষা করতে হবে না। এর চেয়েও বড় বিপদ কিন্তু অপেক্ষা করছে। রাশিয়া আর আমেরিকার মধ্যে শেষ যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের চুক্তিটা ছিল, সেটার মেয়াদও প্রায় শেষ। আর এই নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্পের জবাব কী ছিল জানেন? মেয়াদ শেষ হলে হবে, তাতে কি? এই যে চরম উদাসীনতা, এটা ইউরোপের জন্য একটা ডেথ ওয়ারেন্টের মতো। কারণ নতুন করে যদি পারমাণবিক অস্ত্রের দৌড় শুরু হয়, তার প্রথম যুদ্ধক্ষেত্র কিন্তু হবে ইউরোপের মাটি। ইউরোপের নেতারা এখন খুব বড় বড় কথা বলছেন, যেমন স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বনির্ভরতা। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা একটা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই না। কারণ শুধু যে তাদের সামরিক শক্তি কম তাই নয়, ইউরোপের দেশগুলোর নিজেদের মধ্যেই এত বিভেদ, এত অবিশ্বাস যে তারা একজোট হয়ে আমেরিকার বিকল্প হয়ে উঠতে পারবেই না। ৮০ বছর ধরে নির্ভর করে চলার পর ইউরোপ এখন সত্যিই একটা অনাথ মহাদেশে পরিণত হয়েছে। তো এই যে নতুন বিশ্ব ব্যবস্থা, এখানে কোনো নিয়মকানুন নেই, আছে শুধু ক্ষমতার খেলা। এখন আসল প্রশ্নটা হলো, ইউরোপ কি এই জঙ্গলের আইনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে? নাকি আমরা যাকে পশ্চিম বলে চিনতাম, সেই ৮০ বছরের পুরনো কিল্লাটা ইতিহাসের ধ্বংসস্তূপে হারিয়ে যাবে? ব্রাসেলসের বই বরফে ঢাকা রাস্তার মতোই এই প্রশ্নের উত্তরও এখন ঘন কুয়াশায় ঢাকা।